আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শিক্ষা সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব কয়েকটি শিক্ষা সংক্রান্ত সংবাদ সহকারে সারা বাংলাদেশে কিছু আলোচিত সংবাদ। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে SKH যাকে বলা হয় সরকারি কর্মচারী হাসপাতালের একটি সংশোধিত বিজ্ঞপ্তি, এটি আগে প্রকাশিত হয়েছে। আজকে শুধু রিমাইন্ডার হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে আপনারা যারা সরকারি চাকরি করেন, যদি হেলথ কার্ড পেতে চান, এই হাসপাতালটি কিন্তু ঢাকায় অবস্থিত। সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু অনেক দামি দামি টেস্ট সহকারে চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। তো তারই কিন্তু হেলথ কার্ড কিন্তু দেওয়া শুরু করেছে বা করবে আর কি। তো 31 জানুয়ারি আজকে আমরা জানব যে 31 ডেডলাইনটা সহকারে প্রসিডিউরটি জানব। 31 জানুয়ারি 2025-এর মধ্যে হাসপাতালের নিবন্ধন শাখা হতে স্বাস্থ্য কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে আর কি। তো কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে, আমরা কি কি সিস্টেমের মাধ্যমে এটা পেতে পারি, জাস্ট এখানে কিছু সংশোধিত আকারে কিন্তু তারা কিছু টিপস দিয়েছে বা প্রসিডিউর দিয়েছে। তো চলুন শুরু করি। ক নম্বরে প্রথমে সরকারি কর্মচারী চাকরি প্রমাণক স্বরূপ নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র দাখিল করবেন। অতঃপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণক সহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে। খ নম্বর তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, বাচ্চাদের ক্ষেত্রে টিকা সংক্রান্ত কপি জমা দিতে হবে। গ নম্বর নির্ধারিত স্থানে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ঘ নম্বর সরকারি কর্মচারী নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করা হবে। ঙ নম্বর PRL ভোগরত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি PRL আদেশের কপি ও NID কপি জমা দিতে হবে। চ নম্বর অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার PPO ও NID কপি জমা দিতে হবে। 6 নম্বর আগামী 31 জানুয়ারি 2025 তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতীত কোনো সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। বর্গীয় জ 31 জানুয়ারি 2025 তারিখের পর সরকারি হিসাবে নিবন্ধিত ID সমূহ বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে। স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার সরকারি হিসাবে নিবন্ধন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমার ছকটি আছে, নির্ধারিত ছকটি দেওয়া আছে সাইটে, PDF ডাউনলোডও আছে, পাশাপাশি ডক ফাইলও আছে, দুটি আছে। আমি লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনার 31 জানুয়ারির মধ্যে কিন্তু আপনার স্ব প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নিয়ে আর কি সাবমিট করতে হবে, মানে দরখাস্ত করতে হবে আর কি। তো আমরা এখন পরবর্তী ইয়াতে যাব, নিউজে যাব। হ্যাঁ, এটা আমরা জানি যে ভোটার তালিকা কিন্তু এটাও কিন্তু আপনাদের রিমাইন্ডার পোস্ট, মানে রিমাইন্ডার নিউজ। ভোটার তালিকা কিন্তু আজ থেকে 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে কিন্তু হালনাগাদ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তো বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহকারীরা কিন্তু এই কাজটিও করবে। জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার করছি, ভোটার স্থানান্তরে করণীয় পাশাপাশি নতুন ভোটার তো অন্তর্ভুক্ত করবেই, আর পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে যে সমস্ত ভোটার, তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা কাজটিও কিন্তু তথ্য সংগ্রহকারীরা করবে। 3টি কাজ করবে, জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার করে দেওয়া হচ্ছে যে ভোটার স্থানান্তরে কি করতে হবে সেটারও ফর্ম থাকবে, তাই সেই কাজটা করতে পারবেন তাদের দ্বারা। পাশাপাশি মৃত্যুবরণ যারা করেছেন যে সমস্ত ভোটার, তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে কর্তন করারও কিন্তু কাজটি হবে। আর নতুন ভোটার তো তারা অন্তর্ভুক্ত হতে পারবেন। এই 3টি কাজ কিন্তু হবে। তো আমরা এখন জেনে নেব যে আসলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে। নির্বাচন কমিশনের ফর্ম 13, মনে রাখবেন ফর্ম 13 পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে, মনে রাখবেন। আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র জমা দিতে হবে। এই কাগজপত্রগুলি নিয়ে অবশ্যই কিন্তু
আপনাদেরকে অফিসে আসতে হবে। আবেদনকারী এনআইডি, 1 নম্বর আবেদনকারী এনআইডি ফটোকপি, 2 নম্বর যে এলাকায় স্থানান্তর হবেন মানে যে এলাকায় যাবেন আপনি সে এলাকার নাগরিকত্বের সনদ, 3 নম্বর বিদ্যুৎ অথবা পানি বিল অথবা ট্যাক্স রসিদ অথবা বাড়ি ভাড়ার প্রমাণপত্র অথবা ভাড়াটিয়া তথ্য ফর্ম, যে কোনো একটি লাগবে। 4 নম্বর ফর্ম 13 এর দ্বিতীয় পৃষ্ঠায় আবেদনকারীকে শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র, চেয়ারম্যান, কাউন্সিল মেম্বারের এনআইডি নাম্বার সহ নাম, স্বাক্ষর, সিল থাকতে হবে। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটি আপনাদের কন্ডিশন। তো ফর্ম 13 অপর পৃষ্ঠায় কিন্তু যারা শনাক্ত করবে আপনাকে তার কিন্তু কি থাকবে, স্বাক্ষর। এটা হতে পারে মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর হতে পারে এবং এনআইডি নাম্বার সহকারে তাদের স্বাক্ষর সিল থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য, ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেওয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে 230 টাকা সরকারি ফি জমা দিয়ে রি-ইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে। এই কথাটি কিন্তু ইম্পর্টেন্ট। এই ফর্মটা কিন্তু ভোট তথ্য সংগ্রহকারীদের দেওয়া আছে, আপনারা জাস্ট তাদের মাধ্যমে এই কার্ডটি নিয়ে বা কার্ডটি নেসেসারি ইনফরমেশনগুলো ফিল আপ করে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন অল্প সময়ের মধ্যে, যতদিন তারা তথ্য সংগ্রহ করবে আর কি, 3 তারিখ পর্যন্ত, 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই সুবিধাটা তাদের দ্বারা পাবেন আর কি। তো আমরা এখন পরবর্তী ইয়াতে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি যে এটা রিমাইন্ডার আর কি আপনাদের নিউজ। এটা এর আগে আমি এই নিউজটা দিয়েছি যে সময় ঘনিয়ে আসতেছে, আমরা যারা সরকারি চাকরি করি তাদের কিন্তু এই শিক্ষাবৃত্তিটি আমরা পেতে পারি আমাদের সন্তানের জন্য। সেটা কি, 13তম হতে 20তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান সংক্রান্ত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি। তো এটি কিন্তু 31 জানুয়ারি, দেখেন আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো আমরা কিন্তু এটা করতে পারি, আমরা যারা এখনও করব বলে করছি না তারা কিন্তু সময় চলে যাচ্ছে, এটা আপনারা করে নেবেন। তো আমি যা শর্তসমূহ আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের 2024-25 অর্থবছরে 13 থেকে 20 গ্রেডে মূল পদ গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দরখাস্ত আহ্বান করা হয়েছে 1/1/2025 থেকে 31/1/2025, তার মানে বেশি দিন নেই, আর 10-11 দিনের মতো আছে। শর্তসমূহ আমরা জেনে নেই। সরকারি কর্মচারী যারা 13 হতে 20 গ্রেডভুক্ত বেতনে চাকরিজীবী, সন্তান 6ষ্ঠ শ্রেণী হতে তদূর্ধ্ব যে কোনো শ্রেণীতে অধ্যয়নরত থাকতে হবে, সর্বোচ্চ 2 জন সন্তানের জন্য আবেদন করা যাবে, পিতামাতা উভয় সরকারি কর্মচারী হলে যে কোনো একজনের নামে আবেদন করা হবে, চাকরিজীবী বিবাহিত কিংবা বেকার সন্তানের জন্য শিক্ষাবৃত্তি প্রাপ্য হবেন না, সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারী সন্তানের জন্য আবেদন করা যাবে। এ ছিল কন্ডিশন বা শর্ত। আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখে নেই। সরকারি কর্মচারীর ছবি ও স্বাক্ষর খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমরা মানে জানা প্রয়োজন আমাদের আগে থেকেই। আপনাদের কর্মচারী কিন্তু ছবি হবে কিন্তু আপনাদের 300x300 পিক্সেলের, আর স্বাক্ষরটা হবে 300x80 পিক্সেল, মনে রাখবেন। আপনাদের ছবিটি হবে 300x300 পিক্সেল আর স্বাক্ষরটি হবে 300x80 পিক্সেল। এটা স্ক্যান করে রেডি করে রাখবেন। সরকারি কর্মচারী পে ফিক্সেশন নম্বর ও এনআইডি নম্বর আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। সন্তানের বিগত শ্রেণীর নম্বরপত্র যা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হবে। ব্যাস, মোটামুটি কাগজপত্র এগুলোই 3টাই। এবার আবেদন প্রক্রিয়া চলে যায়। 3 ধাপে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কি সেগুলো? ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে বের করতে হবে। তো আগে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর কিন্তু আপনারা সেই সাইটে লগ ইন করে তারপরে কিন্তু সমস্ত ইনফরমেশন ফিল আপ করে তার কিন্তু একটা প্রিন্ট নিয়ে নিতে হবে। ডকুমেন্ট প্রিন্টের একটা অপশন আছে, সেখান থেকে প্রিন্ট বের করে নিয়ে কী করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিতে হবে। চলুন আমরা পড়ে নিই। আবেদনের প্রিন্ট কপিতে সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, কর্মচারী অফিস প্রধানের স্বাক্ষর ও অফিসের স্মারক নাম বসাতে হবে। কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে পুনরায় লগ ইন করে স্বাক্ষরযুক্ত আবেদনপত্র এবং সন্তানদের পরীক্ষার ফলাফলের মূল নম্বর ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত স্ক্যান করে সেগুলো আপলোড করার মাধ্যমে আবেদন কাজ সম্পন্ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
এখানে কিন্তু সেই লিঙ্কটি আছে। তো আমার এই সংক্রান্ত ইউটিউবে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন। eservice.bkkb.gov.bd এটা হচ্ছে আপনার সাইটের ওয়েব অ্যাড্রেস। এই সাইটের লিঙ্ক করে মানে ক্লিক করে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করতে পারেন। এখানে নেসেসারি পুরো বিজ্ঞপ্তিটি আছে, আপনারা পড়ে নিতে পারেন। পাশাপাশি পিডিএফ লিঙ্কও আছে, আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, আমার সাইটের লিঙ্ক দিয়ে দেবো, এটা আমার সাইটে আছে। তো এখান থেকে আপনার নেসেসারি ইনফরমেশন পাবেন। আমরা পরবর্তী নিউজে যাব। পরবর্তী নিউজে এটাও ইলেকশন কমিশনের নিউজ। আজ থেকে কিন্তু বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রম শুরু হয়েছে, সেই সংক্রান্ত একটি পত্র। আমরা একটু দেখে নিই। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি। উপযুক্ত বিষয় প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম 20 জানুয়ারি 2025 তারিখ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখ পরবর্তী 2 সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদেরও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্ত এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। 2 নম্বর, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 নিম্ন বর্ণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্য সংগ্রহ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনারা মনে রাখবেন, খুব একটা ইম্পর্টেন্ট একটা 20 থেকে চলবে 3 ফেব্রুয়ারি। কি চলবে? তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কিন্তু সংগ্রহ করবেন, ভোটারদের ইনফরমেশন সংগ্রহ করবেন, পাশাপাশি মৃত ভোটারদেরকে কিন্তু তালিকা হতে কর্তন করবেন। মনে রাখতে হবে 20 থেকে 3 ফেব্রুয়ারি। তারপরে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ এই কার্যক্রম শুরু হবে, মানে বায়োমেট্রিক হাতে ছাপ নেওয়া শুরু হবে 5ই ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল পর্যন্ত চলতে থাকবে এটা। এইবার পরেরটাতে যাই। উপজেলা বা থানা নির্বাচন অফিসের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তর আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটার তথ্য বিভিআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ডাটা আপলোড হবে 12ই ফেব্রুয়ারি থেকে 16ই এপ্রিল পর্যন্ত, মনে রাখবেন। আর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালের লিঙ্ক সরবরাহ করা হবে 5ই মে 2025। এটা হচ্ছে তাদের কর্মকাণ্ডের যে একটা রুটিন, সেটা। এখন আমরা বাদবাকিগুলো পড়ে নেই। সারা দেশে একযোগে সকল উপজেলা থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলা নিবন্ধন কাজ শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচনী অফিসার, জেলা নির্বাচনী অফিসার এবং স্থানীয় ভাবে উপজেলা থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সময়সূচি নির্ধারণ পূর্বক অঞ্চল ভিত্তিক একত্রীকরণ করে এত সঙ্গে প্রেরিত ছক অনুযায়ী পতাকা ক নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন সহায়তা 2 শাখায় জনসংযোগ শাখায় অধিশাখায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করতে হবে। বিশেষ দিবসের ছুটি সাধারণ ব্যতীত সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। তো একযোগে সকল জেলায় প্রতিটি জেলার 1 থেকে 6টি করে উপজেলা থানা বা টিম সংখ্যা অনুযায়ী একসাথে 1 থেকে 7টি টিমে বায়োমেট্রিক সহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন অফিসার তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা থানা নির্বাচন অফিসারদের সাথে পরামর্শ করে কোন উপজেলা বা থানা নিবন্ধন শেষ করে কোন উপজেলা বা থানা নির্বাচন শেষ করে কোন উপজেলা থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার উপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক শিডিউল প্রস্তুত করে আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তার নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী সকল অঞ্চলের সময়সূচি একত্রীকরণ করে তা কোনো ধাপ বা পর্যায়ে না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা বা থানা সমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে। বর্ণিত অবস্থায় উল্লেখিত সময়সীমা ও নির্দেশনা অনুসারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এটা একটা তার টাইম ফ্রেম আমরা একটু জেনে নিলাম। মূল অংশটি হচ্ছে এটি, কত তারিখে কী কী কর্মকাণ্ড আর কি সম্পন্ন হবে তারই একটি গাইডলাইন। তো আমরা পরবর্তী অংশে চলে যাব। হ্যাঁ, ভোটার হতে যেসব কাগজ লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা রিমাইন্ডার ভিডিও। আমি আগে কিন্তু জাস্ট রিমাইন্ড করে দিয়েছি, আজকেও রিমাইন্ড করে দিচ্ছি আর কি, যে আপনার কী কী কাগজ লাগবে। তো
তো আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এই সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ এই কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। তো ভোটার হতে যেসব কাগজ লাগবে: 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, মনে রাখবেন, জাতীয় নাগরিকত্বের সনদ কপি, নিকট আত্মীয়ের এনআইডি ফটোকপি, পিতামাতা ভাই বোন প্রভৃতি, এসএসসি দাখিল সমমান 8ম শ্রেণী পাস সনদের ফটোকপি, আর ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদার রসিদের ফটোকপি। আর ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: নিজের নাম, পিতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে, কিন্তু জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতে দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। মনে রাখবেন, একবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজে শনাক্ত করা যায়। এটি হচ্ছে তাদের গাইডলাইন, আমি যেটা পড়ে শোনালাম একই। তো মোটামুটি এই ছিল আর কি এই পোস্টটা, ইম্পর্টেন্ট পোস্ট। আজ থেকে 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। জাস্ট আমরা যারা সবার বাড়িতে কম বেশি 2-1 করে ভোটার থাকতে পারে, তো কি কি লাগবে এবং কি বিষয়ে সতর্ক অবলম্বন হতে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। এবার পরবর্তী পোস্টে যাব আমরা। পরবর্তী পোস্টে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি পোস্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ আন্ত উপজেলা থানা উপজেলা একই থানার ভিতর অনলাইন বদলি কিন্তু শুরু হয়েছে। এটা রিমাইন্ডার ভিডিও পোস্ট। তো আজ থেকে কিন্তু শুরু হয়েছে 20 তারিখ থেকে। তো মনে রাখবেন, আমরা জাস্ট বিস্তারিতগুলো পড়ে নেই। বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ আন্ত উপজেলা থানা একই উপজেলা থানার ভিতর অনলাইন বদলি। উপযুক্ত বিষয় আলোকে জানানো যাচ্ছে আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে 10 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকগণ অন্ত উপজেলা থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি শর্ত ও প্রতিপালনপূর্বক চলমান থাকবে। দেখেন, 20/1 হতে 24/1 মানে কি আজ থেকে আর মাত্র 3 দিন আছে। এটা কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। আর 25 তারিখ থেকে শুরু হবে সরকারি প্রধান শিক্ষক কর্তৃক সরকারি শিক্ষকের আবেদন যাচাই শুরু হবে। আর 26 থেকে 29 পর্যন্ত সরকারি উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন। আর 30 থেকে 3 তারিখ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন। 4 থেকে 10 পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই বাছাই অনুমোদন করবেন। তো আমাদের শর্তসমূহ জানা প্রয়োজন। ক নাম্বার: শিক্ষকগণ সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র 1 বা 2টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলি আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 2 খ: যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে 10 অক্টোবর 2023 তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2023 অনুযায়ী আবেদনকারীকে আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন। গ নাম্বার: যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা আবেদন গ্রহণযোগ্য হবে না। ঘ নাম্বার: যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে 10 অক্টোবর 2023 তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2023 অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্রতে যাচাই করে অগ্রায়ন করবেন। ও নাম্বার: যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করা আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, আবেদনকারীর পছন্দ ক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীকে পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অবহিত করা যায়। এমত অবস্থায় উল্লেখিত সময়সূচি শর্ত সাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকগণ অন্ত উপজেলা থানা একই উপজেলা বা থানার ভিতর অনলাইন বদলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে তার আমরা দেখতে পাচ্ছি তার চিঠিটি। তো মনে রাখবেন, এই গাইডলাইন অনুসারে কিন্তু আপনাদের যারা ভর্তি হতে আমরা যারা অনলাইন ট্রান্সফার হতে চাই, বদলি হতে চাই, তারা কিন্তু এইভাবে আমরা কাজটি শুরু করতে পারি। 2023-এর অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী। তো এটার কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা জাস্ট সেখান থেকে বিস্তারিত জানতে পারেন। এবার আমরা চলে যাব এখানে দেখে নেই। হ্যাঁ,
এরপর আমরা চলে যাব জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025-এর আয়োজন। হ্যাঁ, এবার কিন্তু এটা রিসেন্টলি 19 থেকে দেওয়া হয়েছে, জিইটি 14 জানুয়ারিতে পাবলিশ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025-এর আয়োজন সংক্রান্ত চিঠি, এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। আমরা দেখতে পাচ্ছি একটা গাইড, এখানে একটা ডেডলাইন আছে। ইউনিয়ন পর্যায়ে 5 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি শুরু করতে হবে, উপজেলা পর্যায়ে 13 থেকে 16, আর জেলা পর্যায়ে 16 থেকে 21, আর বিভাগ পর্যায়ে 23 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত শেষ করতে হবে। দেখেন তো কি হবে, এখানে হবে ক বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ক্রীড়া হবে 50 মিটার দৌড়, দীর্ঘ লাফ, 30 মিটার বিস্কুট দৌড় ও টেনিস বল নিক্ষেপ। এটা কিন্তু 1-2 জন্য মনে রাখবেন, ক বিভাগ। আর ক্রীড়াতে থাকবে 50 মিটার দৌড়, দীর্ঘ লাফ, 30 মিটার বিস্কুট দৌড় ও টেনিস বল নিক্ষেপ। আর সাংস্কৃতিকটা কি থাকবে, ছড়া থাকবে, চিত্রাঙ্কন থাকবে, গান, নৃত্য এবং সুন্দর হাতে লেখা মনে রাখবেন। খ নাম্বার, এটা তৃতীয় থেকে পঞ্চম। 1 নাম্বার 100 মিটার দৌড় থাকবে, দীর্ঘ লাফ থাকবে, উচ্চ লাফ থাকবে, এটা কিন্তু ক্রীড়া। 3 থেকে 5 ক্রিকেট বল নিক্ষেপ, ভাষাম্য দৌড় এবং অঙ্ক দৌড়। সাংস্কৃতিক কী থাকবে, কবিতা আবৃত্তি বাংলায়, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, গান, পল্লীগীতি, লোকসঙ্গীত, অন্যান্য। উপস্থিত বক্তৃতা থাকবে এবং একক অভিনয় থাকবে। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি ও চলমান ঘটনাবলী, শুধুমাত্র খ বিভাগ। আর কাবিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র খ বিভাগের জন্য প্রযোজ্য। পদক নীতিমালা 9 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতার আয়োজনের সময়সূচি নিম্নরূপ। হ্যাঁ দেখেন, ইউনিয়ন পর্যায়ে দিয়ে দিয়েছে, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম আর কি। এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য কথাবার্তা আছে। ক গ্রুপের প্রথম ও দ্বিতীয় শ্রেণী, খ গ্রুপ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। ছাত্রছাত্রী পৃথক গ্রুপে হবে। ক গ্রুপের ছাত্রছাত্রীবৃন্দ কেবল বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা, থানা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। খ গ্রুপের ছাত্রছাত্রী বিদ্যালয় হতে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। তার মানে ক গ্রুপের সর্বোচ্চ উপজেলা, থানা পর্যায়ে যেতে পারবে, আর খ গ্রুপ ব্যাপারে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। আর প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 অনুসরণ করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা বলে দেওয়া হয়েছে। তো এটি ছিল আর কি মোটামুটি লেটেস্ট নিউজ আর কি। এবার চলে যাবো আমরা, এরও লেটেস্ট নিউজ। IPEMIS সফটওয়্যারে ভর্তিকৃত শিক্ষার্থী তথ্য আপলোডকরণ সংক্রান্ত। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে বিষয়, তো বললাম উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময় 2025 সালে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম 15 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য আগামী 25 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে IPEMIS সফটওয়্যারে আপলোড করতে হবে। তথ্য সফটওয়্যারের এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রয়োজন হলে তার তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা একটি লেটেস্ট নিউজ। IPEMIS সফটওয়্যারে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আপলোড সংক্রান্ত। এবার আমরা কিছু নিউজ পত্রিকা মানে সংবাদপত্রে কিছু সংবাদ জানবো, যেগুলো আলোচিত কয়েকদিনের মধ্যে আগে হয়েছে। ঢাকার বায়ুমানের অবনতি থামছে না, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। দেখেন তো অত্যন্ত খুব খারাপ অবস্থা। রাজধানী ঢাকার বাতাস দিনকে দিন খারাপ হচ্ছে, কোনো ক্রমেই থামছে না বায়ুমানের অবনতি। প্রায় বিশ্বে দূষণের তালিকায় 100টি শহরের মধ্যে শীর্ষে থাকছে ঢাকা। ভয়াবহ ব্যাপার, ওই তালিকায় কখনো ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ, আবার কখনো খুবই অস্বাস্থ্যকর দেখাচ্ছে। এটা আমাদের জন্য খুব খারাপ একটি সংবাদ যে আস্তে আস্তে ঢাকার বায়ুর অবস্থা খুব খারাপ হচ্ছে, মানে খারাপ হয়েই গেছে আর কি। এবার আমরা চলে যাবো আরেকটি, এটি কিন্তু ঢাকার বায়ুমান, এটা প্রকাশ হয়েছে কালে কণ্ঠ অনলাইনে, এটা আমি ভুলে গেছি। আর HSC পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে, জাস্ট আমরা একটু আভাস পেয়েছি আজকের পত্রিকার মাধ্যমে, এটা আমরা একটু জেনে নিই। অধ্যাপক আবুল বাশার বলেন, জুনের শেষ সপ্তাহে HSC পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসাবে HSC সম্ভাব্য পরীক্ষার সূচি রুটিন খসড়া প্রস্তুতির কাজ চলছে। আশা করি চলতি মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু রুটিন, মানে এই মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু আমরা রুটিনটা পেয়ে যাব। এটা একটা লেটেস্ট নিউজ। এবার আমরা চলে যাব 17 লাখ, এটি কিন্তু কালে কণ্ঠ অনলাইনে একটি খবর। 17 লাখ ইমাম মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা, খুব একটা আলোচিত সংবাদ। এর মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা করে প্রতি মাসে, মুয়াজ্জিন 4,000 টাকা করে এবং খাদেম 3,000 টাকা করে পাবেন। এবার আমরা সর্বশেষ যাব, ভোটার তালিকা হালনাগাদে ল্যাপটপ স্ক্যানার দেবে UNDP, খুব একটা ভালো সংবাদ। তো আমরা যারা তথ্য সংগ্রহকারী আছে তাদের ব্যাগটাও কিন্তু UNDP দেবে, আমরা এখানে তথ্য পাচ্ছি। যে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, রবিবার সকাল 9টায় প্রধান নির্বাচন কমিশনের কাছে UNDP ল্যাপটপ স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে। তো আমরা আশাবাদী যে ল্যাপটপ স্ক্যানার সহকারে আমাদের ব্যাগগুলো আমরা অতি সত্বর পেয়ে যাব আর কি। যারা আমরা তথ্য সংগ্রহের কাজে আছি তারা তো ব্যাগ পাবো, পাশাপাশি ছবি তোলার জন্য কিন্তু ল্যাপটপ স্ক্যানার দিয়ে দেবে,
দিবে ইউএনডিপি। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী শিক্ষা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে, আরেকটি সংবাদ আছে, 89,000, এটা কালবেলা অনলাইন, 89,000 চাকরিজীবী যাচাই বাছাইয়ের মুখে। তার মানে মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এখনও যাচাই বাছাইয়ের মধ্যে আছেন। যদি তাদের ভুয়া সার্টিফিকেট হয় তো তারা অত্যন্ত বিপদে আছেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী শিক্ষা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।